আজকে আমি এসেছি মুক্তাগাছা জমিদার বাড়িতে। এই বাড়িটা শুধু একটা প্রাসাদ না, যেন সময়ের ফ্রেমে ধরে রাখা একটা গল্প। 1820 সালে শুরু। মুক্তাগাছা জমিদাররা ছিলেন তখনকার সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর একটি। পুরো জমিদার বাড়ির আয়তন প্রায় 72.49 একর। দেখতেই পাচ্ছ কতটা নিখুঁত ছিল এদের নির্মাণ শৈলী। ইউরোপিয়ান আর মুঘল স্টাইলের এক অদ্ভুত মিশ্রণ। প্রতিটা দেয়ালে, প্রতিটা জানালায় যেন গল্প লুকিয়ে আছে। বাড়ির ভেতর এতগুলো ঘর যে গুণে শেষ করা যায় না। এই বাড়ির এক অংশ এখন মিউজিয়াম। ভেতরে ঢুকলেই দেখতে পাবে প্রাচীন আসবাব, রাজকীয় পরিধান, অস্ত্র আর জমিদারের ব্যবহৃত নানা জিনিস। শুধু বাড়ি নয়, চারপাশের প্রকৃতিও অসাধারণ। বড় একটা পুকুর, শতবর্ষী গাছ আর পাখির ডাক, এ যেন শহরের কোলাহল থেকে পালিয়ে আসার নিঃশব্দ একটা শান্তি। আমার কাছে মনে হলো এই জমিদার বাড়ি শুধু ইট পাথরের একটা কাঠামো না, এটা আমাদের অতীতের গল্প বলা এক জীবন্ত বই। তুমি যদি ইতিহাস ভালোবাসো তাহলে একবার হলেও এখানে ঘুরে যাও। আমি একটা জিনিস ভেবে দেখলাম, আমি কোথাও ঘুরতে গেলে না এটার জন্য কখনোই আমি আগে থেকে প্ল্যান করে কিছু করতেই পারি না। এই যে আজকে আমি বের হয়েছি, আজকেও কিন্তু আমার এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না। আমি আপুর সাথে কলেজে এসেছিলাম, আমার প্ল্যান ছিল যে আমি তো ময়মনসিং থেকে চলে যাবো, আর 2 দিন আছি ময়মনসিংয়ে। তো হচ্ছে আমি 2 দিন থেকে তারপরে মানে আপুর কলেজটা একটু দেখলাম। তো আমি এখানে এসে দেখি যে আপুর কলেজ আর রাজবাড়ি একসাথে একদম। তো আপু বললো তাহলে চলো ঘুরে আসি। তো এইভাবেই চলে আসলাম। ব্লগ করা বা ভিডিও করা বা কিছুর কোনো প্রিপারেশন নেই। এখন থেকে আমি যেখানে যাব সেখানটা সম্বন্ধে আমি একটু ভালোভাবে রিসার্চ করব, জানবো, তারপরে ওই নিয়ে কথা বলবো। আমার বাহ্যিক কোনো ধারণা নেই যে এই রাজবাড়িটা কে বানিয়েছে বা কে করেছিল, কেন করেছিল, তো এখন তারা কোথায় আছে, বা মানে কোনো বিশেষত্ব কিছু একটা আমি কিছুই বলতে পারছি না। এই জন্য আমি এখানে আর একবার এসেছিলাম, তখন আমি ক্লাস 8-এ পড়তাম, তখন আমি এসেছিলাম এখানে। আর আজকে এত বছর পরে আবার। ভেতরের এরিয়াটা কিন্তু খুব বেশি বড় না, এটা এরিয়াটা মানে খুবই ছোট বলতে গেলে। এখন আমরা ঠিক জমিদার বাড়ির মাঝখানটায় আছি। আপু কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেকদিন পরে আসলাম জমিদের বাড়িতে। আমাকে কিন্তু আপুই নিয়ে আসছে এখানে, আজকে আপুর ট্রিট। আমি ময়মনসিং থেকে চলে যাব, তাই হচ্ছে আপু আমাকে এর আগেও একটা ট্রিট দিয়েছে রেস্টুরেন্টে গিয়ে, এখন আজকে আবার একটা ট্রিট। থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়েলকাম। এত সুন্দর সুন্দর কাজ করা, এত সুন্দর একটা রাজবাড়ি। এই যে উপর দিক দিয়ে দেখেন কি সুন্দর কাজ করা, তাই না? এক সময় এখানে যারা থাকতো তারা ছিল জমিদার, তারা অনেক রাজকীয়ভাবে এখানে থাকতো। কিন্তু আজকে ধরেন এই 100-200 বছর পরে তার কেউ বেঁচে নেই। এখানে সবাই যে যার মতো আসছে, ঘুরছে, দেখছে, ফিরছে। তো মানুষ বলে না যে এটা কেন করছো, এটা কেন করছো, এটা করলে মানুষ কি বলবে, এটা করলে লোকে কি বলবে। আমরা লোকের কথা ভেবে কত ইচ্ছা আমাদের অপূর্ণ রাখি। আমরা আমাদের মনে অনেক সময় অনেক কিছু করার ইচ্ছা হয়, আমরা ভাবি যে মানুষ কি বলবে, এটা করলে আরেকজনের আমাদের সম্পর্কে কী ধারণা হবে। অ্যাকচুয়ালি দুনিয়াতে তো আমরা খুবই কম দিনের মেহমান। এখানে আসলে আমাদের যা যা মন চায় আমাদের করা উচিত। এই যে মানুষ বলে না যে লোকে কি বলবে, লোকে কি বলবে, আসলে লোকে কিচ্ছুই বলবে না, যা বলবে সব আপনার মাথায়। একদিন আপনি মরে যাবেন আর লোকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। ময়মনসিংহ শহর থেকে এটার দূরত্ব খুব বেশি না, আমাদের আসতে আধা ঘন্টার মতো লেগেছে এখানে। আর আপু যতটুকু বললো যে এখানে নাকি অনেক অনেক সিনেমা, নাটক, মিউজিক ভিডিও এগুলোর শুটিং হয়েছে। সাধারণত বাংলো বাড়ি যেরকম হয় এটার আয়তনটা ঠিক ততটুকুই, কিন্তু ভিতরে অনেক ছোট ছোট বা মাঝারি ধরনের বাংলো আছে, এজন্য এটাকে দেখতে অনেক ইউনিক লাগছে। আর অনেক পুরনো হয় একটা অ্যাস্থেটিক ভাব রয়েছে। তো এখানে আমরা চাইলে ভিডিও, ছবি ইত্যাদি শ্যুট করতে পারি, অনেক বেশি সুন্দর দেখা যাবে।
অ্যাস্থেটিক লুকটার জন্য। সবাই দেখি বিদেশে যায়, এদেশে যায়, তমুক দেশে যায়, আর সাজে কক্সবাজার এসবের বাইরে ব্লগ খুবই কম থাকে। কিন্তু আমাদের দেশেও যে এত সুন্দর সুন্দর স্পট রয়েছে যেখানে এত সুন্দর ভিউ পাওয়া যায়, সেই রকম জায়গাগুলো খুব বেশি একটা মানুষের আমি ব্লগ করতে দেখি না। সবাই দেখি এই দেশে চলে যাচ্ছে, ওই দেশে চলে যাচ্ছে। হ্যাঁ, তোমরা যাও ঠিক আছে, কিন্তু আমাদের দেশেও তো অনেক জায়গা আছে, তাই না? ওগুলোকেও তো তোমরা চাইলে ব্লগের মাধ্যমে তুলে ধরতে পারো। আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থেকো, আর কেমন লাগলো জানাতে ভুলো না। বাই বাই।